হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সকালে ব্রেকফাস্ট তৈরি করছি। এটা হচ্ছে পাস্তা। সবাই তো জানেন পাস্তা কি। তো আমি একদম সিম্পলভাবে খুব অল্প তেলে, একদম 1 থেকে 2 ফোঁটা তেলে আমি পাস্তা রেসিপি বানাবো। তো কীভাবে বানাচ্ছে প্লিজ দেখে দেখে কন্টিনিউ করুন। অবশ্যই ফুল ওয়াচ করে ফিরে দেখবেন, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো দেখতে পাচ্ছেন একদম খুব অল্প তেলে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি একটু সামলে নিলাম, নিয়ে অল্প একটু হলুদ, অল্প লবণ দিয়েছি, একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। ওদিকে আমি পাস্তাটা প্রথমে কী করে, সবাই তো জানান কীভাবে করতে হয়। পাস্তাটা আমি গরম জলে ভালো করে ফুটে নিয়েছি, নিয়ে একটা ঝাঁঝিতে ঝাড়তে দিয়ে জল ঝাড়তে দিয়েছি, দিয়ে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে ঝরঝর করে একদম। আর এদিকে দেখছেন ডিমটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। আর তেল আমার ছেলে খুব খেতে চায় না, কারণ এটা ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি বানাচ্ছে আমার ছেলের জন্য। আর আমার বড় ছেলে একটু তেল যদি একটু থাকে তাহলে ও একদমই খাবে না, উল্টে আমার উপরেই খ্যাঁকা করবে যে মা তুমি এত তেল দিয়েছো কেন। ও তেল একদমই খায় না, যত শুকনো হয় ততই ভালো। ও আর ওর বাবা একদম একই হয়েছে। আর দেখতে পাচ্ছেন পাস্তাটা ঝাঁঝিতে ঝাড়িয়ে দিচ্ছে। তো এইভাবে ভালো করে অল্প তেলে আপনারাও আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে অবশ্যই তৈরি করে দেবেন। খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা জিনিস, কারণ এখন কিন্তু ডাক্তার সবসময় বারণ করছে তেল খেতে, যে তেল খাবে না, যতটা পরিমাণ কম পারবেন তেল খাবেন। আমাদের বাড়িতেও যদি তেল কম খাওয়া হয়, কিন্তু তবুও মাঝে মাঝে খাওয়া হয়ে যায়। তো যতটা পারি আমি তেল কম দিয়ে রান্না করি ওর বাবার ভয়েতে, কারণ ওর বাবা একদমই তেল মশলা খুব একটা পছন্দ করে না। ওর বাবা এরকম হালকা তেল মশলা খেতে খুব পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন আমার পাস্তা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। তো টমেটো সসটা অ্যাকচুয়ালি তেল কম দিয়ে মশলা কম দিয়ে করি বলে টমেটো সসটা দিই। টমেটো সসটা দিলে কী হয়, খেতে খুব সুন্দর লাগে, বেশি টেস্টফুল হয়ে যায়। তো চলুন, আমার রেসিপি কমপ্লিট ব্রেকফাস্ট। এবার আমি ছেলে টির বক্সের মধ্যে ভরে দিচ্ছি, ও এবার খেয়ে নেবে। পড়তে যাচ্ছে প্রথমে সকালে, এখন বাজে হচ্ছে সকাল 7টা, এখন বাজে নেই 6:30 বাজে। তো 7টার সময় পড়তে যাবে। তো দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, এবারও চলে যাচ্ছে। টিফিন দিয়ে দিলাম, আমার ছেলে চলে যাচ্ছে এবার। যা ছাতা নিয়েছিস? ছাতা নিয়েছিস? হ্যাঁ, যদি এটারও বৃষ্টি হয় তখন কী করবে? হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছেলে চলে গেছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপরে আমি গ্যাসটাকে মুছে নিলাম, থালা বাসনগুলো মাজতে যাবো চলুন। আর বৃষ্টি হচ্ছে বলে ভালো লাগছে না সত্যিকারে। একটু ছেলে চলে যাওয়ার পর যদিও একটু 10 মিনিট শুয়েছিলাম, শরীরটা একদম ভালো লাগছে না। এই বৃষ্টির মধ্যে না পার ডে যাওয়া আসা করা আর বিরক্ত লাগছে। আর একটু শোয়া ঘুম টুম খুব একটা হচ্ছে না, মানে অনেক রাত্রে শুচ্ছি, ফেব্রুয়ারি উঠে যাচ্ছে, তার সঙ্গে সারাদিনে প্রচুর চাপ, মানে বলতে পারবো না, প্রচুর চাপ এখন। তো যাই হোক চলুন, সংসার কাজটা করতে হবে। চলুন থালা মেনে নিই। কালকে রাতে চিকেন কষা করেছিলাম আর পটল আলু কষা করেছিলাম, কিছুটা আছে সেখানে। আজকে সকালে কিছু করবো না, একটু ভাতে আলু দিয়ে ভাত বসিয়ে দেবো, একটু ডাল করবো, আর কালকে তরকারিটা খেয়ে নেবো। তো চলুন গ্যাসটা পুরো ক্লিন করে নিয়ে, দেখতে পাচ্ছেন। এবার চলুন থালা মেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন থালা ধুয়ে মেজে নিই, তারপর রান্না শুরু করবো আবার। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন সব গুছিয়ে নিয়েছি। মানে রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে, এতটাই বৃষ্টি হচ্ছে বাইরে, পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেছে। যাই হোক তবু দেখাচ্ছে একটু, আপনারা কষ্ট করে দেখে নিন। থালা বাসন মাজা হয়ে গেছে, চলুন গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। এবার ভাতটা ডালটা বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। ওই যে ছেলের জন্য পাস্তা করেছিলাম, ওই পাস্তা করাতেই বসিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি যেমন দেয়, অল্প তেল দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। আর ভাতে আলু দিয়ে নিই, একটু পটল ভাজা করবো বা একটু আলু ভাজা করবো, যা একটা ভাজাভাজি করবো। মোটামুটি ভাতে আলু দিয়ে নিই, কারণ ওর বাবা বললো ভর্তা করা একটা অসুবিধা, কারণ আমি তো এক্ষুনি চলে যাবো আর ওর বাবাও বেরিয়ে যাবে, বড় ছেলে স্কুল চলে গেছে। সেই কারণে ভাবলাম ভাজা করে নিই, যে যখন আসবে সে খেয়ে নিতে পারবে। আর আমি নিজেই তো স্কুল থেকে এসে ভর্তা করতে পারি না, আর একটু মাংস তরকারি আছে বললাম যে অল্প একটু পটল আছে মাংস আছে, কালকে রাতে চিকেন কষা করেছিলাম আর পটলের কষা করেছিলাম, অল্প একটু আছে, ওটা আমি স্কুল যাওয়ার সময় খেয়ে নেবো।
কারণ বাসি জিনিস তো আমাদের বাড়িতে কেউ খায় না, আমাকে খেতে হয়। তো চলুন ভাইরা করে নিস। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, এখন বাজে হচ্ছে রাত 10টা। তোর বাবা নাইট চলে গেছে আর আমার বড় ছেলে ডিম ভাজা করছে। বললো মা আমি ডিম ভাজা করছি, তুমি একটু শ্যুট করো। তো সেখানে চলে এসেছি শ্যুটটা করতে। 9:30 অবধি পড়িয়ে চলে এসেছি রান্নাঘরে। ওর ডিম ভাজা হয়ে গেলে আমার ছোটো ছেলে ডিম ভাজা করবো। তো দেখুন আমার ছেলে কীভাবে ডিমটা ভাজা করে, দেখুন খুন্তিটা উল্টে নেই বাবা, ওটা ওখানে রাখি না, ওখানে পড়ে যায় বড় স্টেজকে, এই পাশে রেখে যাবে। খুন্তিটা উল্টা ওইবার, হ্যাঁ ওর বাবা 9টার সময় গিয়েছে নাইটে, তো একটা ডিম ভাজা করে ভাত খেয়ে চলে গেছে। আজকে সারাদিন শুধু ডিম ভাজাই খাওয়া হচ্ছে, দুপুরে ডিম ভাজা করে ভাত খাওয়া হয়েছে, ডাল করেছি আমি শুধু, সবাই জানেন। আর আলু ভাজা পরোটা করিনি, ডিম ভাজা করে নিয়েছিলাম। ওর বাবা বলে আজকে কিছু করতে হবে না, ডিম ভাজা করো, তো সেই জন্য ডিম ভাজা করে খেয়েছিলাম। আর ফের রাতেও ফের ডিম ভাজা করে ভাত খাওয়া হচ্ছে। রাতে কিছু করতাম কিন্তু বাবা নাইটে গেছে, ওরা কিছু করিনি। ওর বাবা ডিম বস্তু খেয়ে চলে গেছে। এই হয়ে গেছে, অফ করে খুন্তিটা নিয়ে ডিমটা তোল, হ্যাঁ তোল, ওরকম রেখে দে, ইয়েটা তেলটা ঝরে যা। এই ভাতটা খুলে নে, চলুন ভাতটা দিয়ে দিয়ে আবার ছোটো বাবুকে ভাত খাওয়াতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো রাত 11টায় আমি ভাত খেতে। বড় ছেলে ভাত খাওয়া হয়ে গেছে, ছোটো ছেলেকে এতক্ষণ ধরে খাওয়াচ্ছিলাম, ডিম ভাজা করে খাইয়ে দিয়েছি, সেটা শ্যুট করিনি। এবার আমি চলে এসেছি ভাত খেতে। দেখতে পাচ্ছেন ভাতের ডাল নিয়ে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি, তেলটা গরম হলে দিয়ে দেবো। ডিম ভাজা করে ভাত খেয়ে নিচ্ছি। আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে ডাল দিয়ে ভাত, তার সঙ্গে ডিম ভাজা। যদিও লাঞ্চ এটাই হয়েছে, ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত। তো আজকে সত্যি কিছুই করিনি আজকে। কালকে ওইসব বললাম না, ভাই খুব খেয়েছিলাম, মানে দুপুরে খেয়েছি মাছ, রাতে খেয়েছি পটল দিয়ে আলু কষা করেছিলাম, মাংস করেছিলাম, সেখানে মাংস অল্প ছিল, ওই দিয়ে স্কুল যাওয়ার সময় খেয়েছি, স্কুল থেকে এসেও অল্প একটু খেয়েছি, তবে শেষ হয়েছে। আর দুপুরে ফের সবাই ডিম ভাজা ভাত খেয়েছে, আমিও একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম। আর রাতে ভেবেছিলাম হয়তো কিছু করবো, কিন্তু ওর বাবা নাইটে গেছে, আমার তো খেয়াল ছিল না নাইট ওর বাবা যাবে। তো রাত্রে যখন যাবেন আমি একটু নাইট যাবো, বলছে হ্যাঁ আমি নাইট যাবো। তো যাই হোক, সেই কারণে আমার বাবা 9টার সময় একটা ডিম পোস্ট খেয়ে চলে গেলো, বলো তাহলে তোমার কিছু করতে হবে না, সবাই একটা ডিম পোস্ট খেয়ে নাও। তো আমার যদি অসুবিধা হয় না, আমি তো তবু দুপুরে চিকেন খেয়েছি, আর ওরা তো খায়নি, ফ্রিজে জিজু এখন এটা খায় না, কেউ খায় না। আমি ছোটকে তো আমি খাওয়াই না, আর ওর বাবা তো খাবেই না, আর বড়টাও খায় না খুব একটা। তো সেই কারণে, আর বড়টা স্কুল থেকে এসে অতটা পছন্দ করে না খাওয়া দাওয়া, কারণ টিফিন খেয়ে আসে তো, খুব অল্প পরিমাণ ভাত খায়, ও খুব অল্প পরিমাণ ভাত খায়, টিফিন খায় বলে আমার পেট ভর্তি থাকে। তো যাই হোক চলুন, সেই কারণে ও একটু সকাল সকাল ভাত খেয়ে নেয়। ডিমটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে, দারুণভাবে ডিমটা ফুলে গেছে। শুধু লবণ দিয়ে ডিম ভাজা কিন্তু খেতে ভালো লাগে। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ বাবা নেই, সেই কারণে বাবা থাকলে তাড়াতাড়ি বলতে ওই সেই 12:30 একটা বেরিয়ে যাবে, কারণ খাবো 11, এখন বাজে 11টা, খেতে খেতে আমার 11:30 পৌনে 12টা বাজবে। তো বিছানা করতে 12টা 12:30, তো শুতে করতে 1টা, আবার এডিটিং করতে হবে। আজকে ভিডিও কিছুই নেই, খুব অল্প ভিডিও, একদম একটুখানি ভিডিও হয়ে আছে, কারণ সারাদিন শ্যুট করিনি আর সময় পাইনি, একদম সময় পাইনি। চলুন অফ করে পুরো চপ হয়ে গেছে, দেখুন পুরো আলুর চপ, কি সুন্দর ফুলে গেছে ডিমটা, দেখুন পুরো আলুর চপ হয়ে গেছে। চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আর আপনার কে কী খাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমি জানি আমার মতো কেউ খায় না, আর সত্যি বলতে সময় পায় না, এত কিছু করবো, ও বাবা নেই বলে কিছু করিও নি। আর যদি এটা আমার স্পেশাল খাওয়া, ডাল আর ভাজা, মানে কোনো খাটনি কম কিছু করতে হলো না আমার, কিন্তু শুধু রান্না করতে আমার হাজব্যান্ডের জন্য রান্না করতে হয় আমার, নয়তো আমার যদি বলো তুই শুয়ে বসে থাক, আমি শুয়ে বসেই থাকি। চলুন ভাতটা খেয়ে নিই, আর বক করবো না। তো চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে আমার মা মাসি সবাই আছে, এটা আমার সেজু মাসি, ওটা আমার শানু মাসি, ওটা হচ্ছে আমার পিসির মেয়ে, বৌমা, মেয়ে না সরি বৌমা হচ্ছে, ওটা হচ্ছে আমার দিদির মেয়ে। আর সামনে হচ্ছে লাল চুড়িদার পরে দাঁড়িয়েছে, ওটা হচ্ছে আমার মাসির মেয়ে, মেজো মাসির মেয়ে। আর এইদিকে তো আমার মা আছে জানেন, আর এইদিকে হচ্ছে আমার মেজো মাসি বসে আছে।
তো সবাইকে বলে দিলাম, দিয়ে আমি একটা স্টোরিতে চলে যাব। আজকে একদম মানে সদ্য ঘটনা হয়েছে, একদম আজকেই হয়েছে ঘটনাটা। আজকে সবাই তো আমার স্কুলে এখন পরীক্ষা হচ্ছে, তো একটা বাচ্চা স্কুলে আসেনি, তো বাচ্চাটি স্কুলে আসেনি বলে আমরা খবর পেলাম যে বাচ্চাটি কী হয়েছে বাড়িতে। তো পাশের বাড়ির একজন খবর দিল, আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে বাচ্চাটা পড়তে আসে, স্কুলে আসেনি কেন পরীক্ষা দেওয়ার জন্য, কারণ বাচ্চাটা খুব ভালো পড়াশোনা। তো সেই বললো, আন্টি ওদের বাড়িতে খুবই তার সমস্যা, তো তার বাড়িতে যার জন্য ফোন করা হলো যে এমন কী সমস্যা হয়েছে যে বাড়িতে বাচ্চা কেন পরীক্ষা দিতে আসছে না। তো আমাদের হেডমিস্ট্রেস যে উনি অফিস থেকে ফোন করতে বললেন, তো ফোন করা হলো অফিস থেকে। তো ঘটনাটি সবাই মন দিয়ে শুনবেন। আমি আমার বেড়াতে গেছিলাম, সেখানকার ছবি নিয়ে আমি আপনার সঙ্গে শেয়ার করছি। তোমার জন্য শাড়ি আমি গরিব মানুষ তুই এখানে বস, দেখছিস তো সঙ্গে পরবে বলে এই ওর নামে ও শাড়ি নিয়ে চলে। এবার তোমরা তিনজনে কে কোন ওনাটা নেবে ভালো কি রাখো তো মা মা বলে দেখছে সারা দিকে দেখছি ওর মা দেখছে ভাবি থেকে দেখছে। এবার ঝাল হয়ে সাত ছানা মেরা নিয়ে এসো তাড়াতাড়ি এখানে হয়তো ওখানে আছে দেখো না বুঝছে। তো ফোন করা হলো ওনার বাড়িতে, বাচ্চাটার বাড়িতে। তো বাড়িতে ফোন করলে ওনার বাড়ির লোক ধরে বলল যে বাচ্চাটির বাবা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট বলতে এটাই যে ওদের বাড়ি হচ্ছে 3 তলা, তো 3 তলার ছাদ থেকে ছেলেটা পড়ে পুরো বুকের পিঞ্জরা থেকে শুরু করে মারা যায়নি, বেঁচে আছে, কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করছে, যার জন্যই মেয়েটা বাচ্চাকে পরীক্ষা দেয়নি। তো যে ঘটনার জন্য আমি বলতে এসেছি এখানে, যে একদম বাস্তব সত্য ঘটনা, আজকেই ঘটে যাওয়া ঘটনা। জানি না সেটা বাঁচবে কিনা মরবে বাচ্চাটির বাবা, তার মানে কারণ এখন তো পরীক্ষা চলবে, আমার ঠিক খবর পেয়ে যাব। তার কারণ হচ্ছে বাচ্চাটির বাবা রাত 1টার সময় পরে খবর পেলাম বাচ্চাটির বাবা হচ্ছে ড্রিঙ্ক করে, তো নেশাগ্রস্ত অবস্থায় ছাদে উঠেছিল। আর যদি কোনো আমার ভিডিও কেউ দেখে থাকেন, যদি কারোর স্বামী বা কেউ এরকম নেশা করেন, তো এরকম প্লিজ রাতে অন্তত ছাদে উঠবেন না। তো বাচ্চাটির বাবা ছাদে উঠেছিল, নেশা করতেই ছাদে গেছিলো। হয়তো বউ হয়তো চায় না যে নেশা করেও বাড়িতে বাড়িতে বাচ্চা আছে। তো এখন তো সবাই লো ক্লাস থেকে শুরু করে হাই স্ট্রিটের পর্যন্ত সবাই এখন নেশা করতে সব ব্যস্ত। তো যাই হোক, বাচ্চাটির বাবা ছাদে নেশা করতে উঠেছিল, তো ওখানে নেশা করে এবং সেই নেশাগ্রস্ত অবস্থাতেই ধারে গিয়েছিল, কোনো কারণে ধারে গিয়েছিল, গিয়ে ওখান থেকে কিন্তু সেই 3 তলা বলতে 4 তলা ধরা হয়ে যাচ্ছে। 4 তলা ছাদ থেকে পড়ে মারা যায়নি, কিন্তু একটা হাত পুরো টুকরো টুকরো হয়ে গিয়েছে, প্লাস বুকের পিঞ্জরা পুরো ভেঙে গিয়েছে, মাথা ফাথা ফেটে গিয়েছে, অবস্থা খুবই খারাপ, মৃত্যুর সঙ্গে লড়ছে। তো জানি না বাঁচবে কিনা মরবে। তো আমি সেই ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করলাম, যে আপনারা যদি এরকম কেউ থাকে, প্লিজ নেশা যদি না ছাড়াতে পারেন, তো বাড়ির মধ্যে মানে ঘরের মধ্যে করানোর চেষ্টা করবেন, যেন ভুনা করে ছাদে গিয়ে না করে। কারণ একটা অন্তত লোকটা বেঁচে থাক, নেশাগ্রস্ত লোক তো অন্তত বেঁচে থাক, বাচ্চাটি মানে একটা বাচ্চার বাবা বেঁচে থাকা খুবই দরকার। তো ছেলেটা খুবই ভালো, স্কুলে আসতে আমরা দেখেছি, খুব বেশি বয়সও নয়, বয়স হবে হার্ডলি ওই 40 থেকে 42 বছর বয়স হবে, তো খুব বেশি বয়স হবে না। তো যাই হোক, যেহেতু নেশা করে সে রাগও হচ্ছে, কিন্তু যেহেতু উনি একটা ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে, কিন্তু ওই যে ছোটোবেলাটা খুব হয়তো ভালোবাসা আদরে বড় হয়েছে, যার জন্য এরকম বেশি আদরে বাঁদর হয়ে গেছে। তো নেশা বলতে সব রকমের নেশা তার মধ্যে আছে, শুনলাম, যেটা আগে এতটা জানতাম না। তবে লোকটা আসে, আমরা গেস করি যে কেমন একটা বাইক নিয়ে আসতো, আর বেশ বড়লোকের ছেলে, সেটা মানে হাতে চেন ফেন থাকতো সোনার, হাতে আংটি থাকতো সোনার, মনে গলায় চেন থাকতো সোনার এরকম। কিন্তু হাইফাই ওই যে বললাম যে আমরা হয়তো ভাবি যে আমরা হয়তো খুব দুঃখে আছি, আমাদের থেকে ওরা খুব সুখে আছে, না, এটা ভুল ভাববেন। ওই যে ওই লোকটার যে বউটা, মানে বাচ্চাটির মার কথা বলছি, আগে এত ভাবতাম না, কিন্তু আজকের এই ঘটনাটা হওয়ার পরেই ভাবছি যে ওই বাচ্চাটির মা কত কষ্টের মধ্যে থাকে। একটা হাইফাই ফ্যামিলির ছেলে, মানে নিশ্চয়ই বুঝতেই পারছেন, খুব ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়েও এসছে, নিশ্চয়ই কোনো গরিব ঘর থেকে মেয়ে আসেনি। আর একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে মানে সে নিশ্চয়ই শিক্ষিত এবং সুশীল মেয়ে হবে।
তো যাই হোক, আবার এই যে ঘটনাটা হয়েছে, মানে সেই মেয়েটা তাহলে আমরা আজকে শুনছি যে সেইটা নেশা করতো, যার জন্য ঘটনাটা ওপেন হয়েছে বলে কিন্তু জানতে পারছি। কিন্তু তাহলে ওই মেয়েটির মানসিক অবস্থাটা কী হয়েছে ভাবুন, যে মেয়েটি সারা জীবন এত বছর ধরে ওই ছেলেটার সঙ্গে সংসার করে গেছে। আমরা নিজেরা সংসার করিয়া ভাবি হয়তো আমরা হয়তো সবথেকে দুঃখিত, মানে দুঃখিনী হয়তো সংসারের মধ্যে, কিন্তু না, নদী এপার করে ছাড়ে নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তো এই প্রবাদ বাক্যটা কিন্তু উঠেছে কিন্তু বিভিন্ন কারণে। তো প্রবাদ বাক্যটা একদম বাস্তবিক কথা। সত্যি আমরা এখন এখান থেকে ভাবি ওরা হয়তো খুব সুখে আছে, কিন্তু না, ওরাও দুঃখে থাকে। দেখুন, অত বড় বাড়িতে একটাই ছেলে, কিন্তু আমার যেটা মনে হয় বউটা কখনো সুখে থাকে না। কারণ যার স্বামী এরকম রাতে ছাদে গিয়ে ড্রিঙ্ক করে বা বাড়িতেই ড্রিঙ্ক করুক না কেন, কখনো সেই মেয়ে কখনো অন্তত সুখী হতে পারে না। ড্রিঙ্ক করার স্বামী বউ অন্তত কখনো সুখী হতে পারে না। আমার তো যেটা মনে হয়, সম্পূর্ণ একটা পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার এটা। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তো যাই হোক, ঘটনাটি শুনে আমার খুবই খারাপ লাগলো। আমার স্কুলের সবাই তারা অবাক হয়ে গেছে যে এত সুন্দর বাচ্চাটা, এত সুন্দর দেখতে, বাচ্চাটি খুব সুন্দর দেখতে, বাচ্চাটির বাবাও সুন্দর দেখতে আসে বা একদিনে দেখেছে। কিন্তু কথা হচ্ছে এইভাবে জীবনটা জানি না বাঁচবে কিনা, সবাই বলছে হয়তো মারাও যেতে পারে। তো ওই একটাই বাচ্চা, তাহলে বউটার অবস্থা কি ভাবুন। ওই টাকা পয়সা বাড়ি ঘর মানে ধন সম্পত্তি নিয়ে কী হবে? একটা স্বামী যদি চলে যায় এই অকালে, মানে বয়স তো বেশি হয় না, 40 থেকে 42 বছর হার্ডলি বয়স হয়েছে। তাহলে ভাবুন যে কতটা কষ্টকর বিষয় একটা মেয়ের মনের মধ্যে, তাহলে কত বছর ধরে সে কষ্ট পুষে রেখেছে। তবে আজকে জিনিসটা প্রকাশ হয়েছে, মানে সে ছেলেটা এরকম ঘটনা হওয়ার পরে প্রকাশ পেয়েছে। তো অনেকে আবার গেস করছে সুইসাইড, কিন্তু সুইসাইড নয়। পরে ঘটনা জানা গেল সেটাও প্রতিদিনই ওরকম ছাদে গিয়ে ড্রিঙ্ক করতো। ঘটনাটা হয়তো আজকে ঘটে গেছে, কিন্তু সেটা প্রতিদিনই ড্রিঙ্ক করতো ছাদে। কারণ সেটা যেহেতু বাচ্চা আছে বাড়িতে, মানে ঘরে ড্রিঙ্ক করলেও ছাদে অনেক সময় চলে যেত, একটু ঘুরতে যেত। তো অ্যাক্সিডেন্ট হয়তো আজকে ঘটে গেছে বলে হয়তো আমার জানতে পেরেছে, রাত 1টার সময় ঘটনাটা ঘটেছে। তো যাই হোক, সেটা হয়তো সবাই দোয়া করবেন যাতে ভালো হয়ে বেঁচে ফিরে আসে, অন্তত বাচ্চাদের দিকে তাকিয়ে এটা আমাদের করতেই হবে। কিন্তু সত্যি বলতে ড্রিঙ্ক করার লোকেদের আমি একদমই পছন্দ করি না, একদম জাস্ট ফর অ্যাভয়েড করি। আমি একদমই অপছন্দ করি, একদমই অপছন্দ করি। কোনো নেশাগ্রস্ত লোকের আমি পছন্দ